সাবেক রুশ প্রেসিডেন্টের সেই মন্তব্যের জবাব দিলেন জেলেনস্কির উপদেষ্টা। ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করে তিরস্কার করল রাশিয়া। পোল্যান্ড সীমান্তে ন্যাটোর অস্ত্রের ডিপো ধ্বংসের দাবি রাশিয়ার। মূল্যবৃদ্ধির দায় বিরোধী দলের ঘাড়ে ফেলেছেন বাইডেন। পশ্চিমাদের মিসাইল ইউক্রেনে পাঠানো কেন এত কঠিন? ইউক্রেনে যুদ্ধে যাওয়া 2 মার্কিন নাগরিক নিখোঁজ। পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালককে সতর্ক করল ইরান। পশ্চিমারা নিজের মাথায় নিজেরাই গুলি চালাচ্ছে বলল রাশিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। আগামী 2 বছরের মধ্যে বিশ্ব মানচিত্রে হয়তো ইউক্রেনের আর অস্তিত্বই থাকবে না বলে মন্তব্য করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, আমি একটি অডিও বার্তা দেখেছি যে ইউক্রেন তার বিদেশি মালিকদের কাছ থেকে তরল প্রাকৃতিক গ্যাস পেতে চায়। অর্থের বিনিময়ে আগামী 2 বছরের মধ্যে ডেলিভারি পেতে চায় তারা। অন্যথায় পরবর্তী শীতকালে এটি কেবল আটকে যাবে। প্রশ্ন রেখে তিনি বলেন, এখন প্রশ্ন হলো কে বলেছে যে 2 বছর ধরে ইউক্রেন বিশ্বের মানচিত্রে আদৌ বিদ্যমান থাকতে পারে? 2012 সাল থেকে 2020 সালের জানুয়ারি পর্যন্ত মেদভেদেভ রাশিয়ার 10ম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া 2008 সাল থেকে 2012 সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন তিনি। বর্তমানে দিমিত্রি মেদভেদেভ রাশিয়ার সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান। মেদভেদেভের এমন মন্তব্যের জবাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পাদোলিয়াক। টুইটারে দেওয়া এক বার্তায় বেশ উপহাসের সঙ্গে তিনি বলেছেন, ইউক্রেন আছে, এতদিন ছিল এবং থাকবে। প্রশ্ন হলো মেদভেদেভ 2 বছর পর কোথায় থাকবেন? এদিকে পূর্ব ইউক্রেনের লুহানস্ক প্রদেশের সেভেরোদনেৎস্ক শহর দখল নিতে মরিয়া রুশ বাহিনী। শহরটির একটি রাসায়নিক কারখানায় আশ্রয় নিয়ে রুশ বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেনীয় প্রতিরক্ষা বাহিনী। বুধবার বেলা 11টার মধ্যে রুশ বাহিনী ইউক্রেনীয়দের আত্মসমর্পণের আলটিমেটাম দেয়। তবে ইউক্রেন আত্মসমর্পণের আলটিমেটামে সাড়া দেয়নি। সিরিয়ার রাজধানী দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ব্যাপারে ব্যাখ্যা জানতে মস্কোয় নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করেছে রাশিয়া। এ ঘটনায় ইসরায়েলি রাষ্ট্রদূতকে তিরস্কারও করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। গত শুক্রবার প্রথমবারের মতো দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইহুদিবাদী ইসরায়েল। এতে বিমানবন্দরটির 2টি রানওয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় সাময়িকভাবে সেখানে আন্তর্জাতিক ফ্লাইটগুলোর ওঠানামা বাতিল করতে হয়। ইসরায়েলি গণমাধ্যমগুলোর বরাত দিয়ে ইরনা জানিয়েছে, ওই হামলার ব্যাপারে তেল আবিবের ব্যাখ্যা জানতে বুধবার মস্কোয় নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়কে ডেকে পাঠানো হয়েছে। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ ইসরায়েলি রাষ্ট্রদূত আলেকজান্ডার বেনজোভিকে 10 জুনের হামলার ব্যাপারে তিরস্কার করেছেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বিমান হামলার পরই নিন্দা করে বলেন, এ ধরনের কর্মকাণ্ড বেসামরিক বিমান সংস্থা এবং বেসামরিক নাগরিকদের বিপদে ফেলেছে। রাশিয়ান সামরিক বাহিনী জানিয়েছে তারা ইউক্রেনের পশ্চিম লিভিভ অঞ্চলে একটি ডিপো ধ্বংস করতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যেখানে ন্যাটো দ্বারা সরবরাহ করা অস্ত্রের গোলাবারুদ সংরক্ষণ করা হয়েছিল। বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেনকোভ একথা বলেন। তিনি বলেন, ন্যাটোর সদস্য পোল্যান্ডের সীমান্তের কাছে রুশ বাহিনী জোলসচিভ শহরের কাছে ডিপোটি ধ্বংস করতে উচ্চ নির্ভুল ক্যালিবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। কোনাশেনকভ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত M777 হাউইটজারের সেলগুলো সেখানে সংরক্ষণ করা হয়েছে। তিনি আরও বলেন, 4টি হাউইটজারের অন্যত্র ধ্বংস করা হয়েছে। রাশিয়ার বিমান হামলায় দক্ষিণ মাইকোলাইভ অঞ্চলের একটি সামরিক বিমান ঘাঁটিতে ইউক্রেনীয় বিমান চলাচলের সরঞ্জাম ধ্বংস হয়েছে। ইউক্রেনের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে এর বিপরীতে কোনো মন্তব্য করেনি। এ বছরের 8 নভেম্বর অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন।
প্রায় 7 মাস বাকি, অথচ এখন থেকে রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে দেশটিতে। শুরু করলেন ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির নেতা ও দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন নিজেই। রেকর্ড মূল্যবৃদ্ধি, মূল্যস্ফীতিতে ক্ষিপ্ত মার্কিনীদের অসন্তোষ কমাতে সব দায় বিরোধী দল রিপাবলিকান পার্টির ঘাড়ে চাপালেন তিনি। দ্রব্যমূল্য বৃদ্ধিতে নিজের অক্ষমতা ঢাকতে মঙ্গলবার ফিলাডেলফিয়া ট্রেড ইউনিয়নগুলোর সঙ্গে আলোচনার এমন মন্তব্যই করেছেন বাইডেন। কিছু দায় ঠেলে দিয়েছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের দিকেও। শ্রমিক নেতাদের উদ্দেশ্যে এ সময় বিশ্ব অর্থনীতিতে মূল্যবৃদ্ধির চাপের উদাহরণ টানেন তিনি। বলেন, প্রধান গম সরবরাহকারী ইউক্রেনের ওপর তেল সমৃদ্ধি রাশিয়ার রক্তক্ষয়ী হামলা জ্বালানি ও খাদ্যের মূল্যবৃদ্ধির প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। আরও বলেন, কংগ্রেস রিপাবলিকানরা সাধারণ পরিবারের খরচ কমানোর জন্য আমার পরিকল্পনাকে বরখাস্ত করার যথাসাধ্য চেষ্টা করছে। সে কারণে আমার পরিকল্পনা বাস্তবায়িত হয়নি এবং এর ফলও পাওয়া যাচ্ছে না। কোভিড-19 মহামারীর শেষ দিকে অর্থনীতিকে উদ্দীপিত করতে বাইডেন সরকারের বিশাল ব্যয়কে মূল্যস্ফীতির জন্য দায়ী করা হয়েছিল। আর সেই দাবি প্রত্যাখ্যান করেই বাইডেন বলেন, অর্থনীতির জন্য আমার পরিকল্পনার অধীনে আমরা অসাধারণ অগ্রগতি করছি এবং আমেরিকাকে একটি বিশ্বব্যাপী সমস্যা মোকাবেলা করার অবস্থানে রাখতে পেরেছি। বাইডেন আরও জানান, করোনা পরবর্তী চাকরির বাজার চাঙ্গা হয়েছে, কিন্তু জিনিসপত্রের দাম এখনও কমেনি। কোভিড কমেছে, কিন্তু গ্যাসের দাম বেড়েছে। তার মানে আমাদের কাজ এখনও শেষ হয়নি। আমেরিকাকে একটি বিষয় স্থির হতে হবে, কয়েকজনের জন্য সরকার নাকি সবার জন্য সরকার, গণতন্ত্র এবং অর্থনীতি। মূলত হাউস অব রিপ্রেজেন্টেটিভসের 535 আসনের ভরাডুবি ঠেকাতেই শশব্যস্ত হয়ে উঠেছেন বাইডেন। ক্ষমতায় বসে চীনের সঙ্গে বৈরিতা বৃদ্ধি ও ইউক্রেন রাশিয়া যুদ্ধ বাদিয়ে উত্তপ্ত করে ফেলেছেন বিশ্ব অর্থনীতি। এছাড়া চাপা ক্ষোভে ফুটছে জনগণও। নির্বাচন ঘিরে চলতি মাসে প্রকাশিত প্রথমবারের মতো জনমত জরিপের একটি রেটিংয়ে 40% নিচে নেমে গেছে ডেমোক্রেটিক পার্টির জনপ্রিয়তা। এ কারণে নভেম্বরের নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা রয়েছে। রিপাবলিকান ন্যাশনাল কমিটির চেয়ার উইম্যান রোনা ও ম্যাট ড্যানিয়েল বলেছেন, মুদ্রাস্ফীতির কারণে ভোটাররা নভেম্বরে বাইডেনকে দায়বদ্ধ করবে। মার্কিন প্রেসিডেন্ট জানান, আমেরিকানদের যন্ত্রণা অনুভব করেন তিনি। বলেন, আমি এমন একটি পরিবারে বড় হয়েছিলাম, পেট্রোলের দাম বৃদ্ধি নিয়ে ডিনারের টেবিলে আলোচনা হতো। ন্যাটো সদস্য দেশগুলো ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে বুধবার ফের বৈঠকে বসেছেন। আর এর মধ্যে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অনুরোধ করেছেন ইউক্রেনকে অত্যাধুনিক মিসাইল এবং মিসাইল ব্যবস্থা যেন দেওয়া হয়। ইউক্রেনের কাছে আসে সোভিয়েত যুগের দূরপাল্লার S-300 মিসাইল এবং স্বল্প পাল্লার বাক-MA সারফেস টু এয়ার মিসাইল। রুশ সেনারা কামান ব্যবহার করে ইউক্রেনের সেনাদের ওপর আঘাত হানছে। এছাড়া তারা সমুদ্র এবং আকাশ থেকেও মিসাইল ছুড়েছে। বুধবার সকালেই মস্কো সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, লভিভে একটি অস্ত্রের গুদামে হামলা চালিয়েছে তারা। রাশিয়ার এসব মিসাইলগুলো আকারে ছোট হতে পারে, এ কারণে এগুলো আটকানো বা ধ্বংস করা কঠিন। যদিও ইউক্রেনীয় সেনারা কিছু মিসাইল ধ্বংস করেছে, কিন্তু এটি পরিষ্কার তারা কুলিয়ে উঠতে পারছে না। পশ্চিমাদের কাছ থেকে অত্যাধুনিক অস্ত্র চাওয়া জেলেনস্কি বলেছেন, অস্ত্র পাঠাতে দেরি করার বিষয়টি ঠিক নয়। কিন্তু জেলেনস্কির বারবার আহ্বান জানানোর পরও কেন ইউক্রেনে মিসাইল পাঠাতে পারছে না পশ্চিমা দেশগুলো? এর অন্যতম একটি কারণ হলো এগুলো অত্যাধুনিক। এগুলো ডিজাইন করা হয়েছে অত্যাধুনিক ব্যবস্থাকে প্রতিহত করতে এবং ছুটতে। তাছাড়া পশ্চিমা মিসাইলগুলো মহামূল্যবান এবং কঠোরভাবে এগুলোর নিরাপত্তা নিশ্চিত করা হয়। যদি যুদ্ধক্ষেত্রে এগুলো ভুল মানুষের হাতে পড়ে তাহলে তার নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। আরেকটি কারণ হলো এই মিসাইলগুলো অন্যান্য পশ্চিমা দেশগুলোর নিরাপত্তা নিশ্চিন্তে মহা গুরুত্বপূর্ণ। তার মানে যে কোনোভাবে তাদের আবার সেগুলো পূর্ণ করতে হবে। তাছাড়া ইউক্রেনের সেনাদের এগুলো চালানোর জন্য প্রশিক্ষণও দিতে হবে। রুশ বাহিনীর বিরুদ্ধে স্বেচ্ছাসেবী যোদ্ধা হিসেবে লড়তে ইউক্রেনে যাওয়া যুক্তরাষ্ট্রের 2 নাগরিক নিখোঁজ হয়েছেন। 1 সপ্তাহ ধরে তাদের সন্ধান পাওয়া যাচ্ছে না। বুধবার ওই 2 জনের স্বজনরা বলেছেন, পূর্ব ইউক্রেনে তাদের রাশিয়ান সেনারা যুদ্ধবন্দী হিসেবে ধরে নিয়ে গিয়ে থাকতে পারে। যুক্তরাষ্ট্রের এই 2 নাগরিক হলেন আলেকজান্ডার ড্রুগ
এবং অ্যান্ডি হুইন দুইজনই দেশটির আলাবামার বাসিন্দা। সর্বশেষ ৮ জুন পরিবারের সঙ্গে তাদের যোগাযোগ হয়েছিল। তারা পূর্ব ইউক্রেনের খার্কিভ অঞ্চলের আশেপাশে মিশনে গিয়ে আর ফেরেননি। নিখোঁজ হওয়া দুই পরিবার এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেছেন, রাশিয়া এই দুইজনকে যুদ্ধবন্দী হিসেবে ধরে নিয়ে গেছে এমন খবর পাওয়া গেছে, তবে বিষয়টি নিশ্চিত নয়। অ্যান্ডি হুইলের বাগদত্তা জয় ব্ল্যাক ফোনে রয়টার্সকে বলেন, পররাষ্ট্র দপ্তর থেকে এ মুহূর্তে আনুষ্ঠানিকভাবে আমরা যা জেনেছি তা হলো তারা দুজন নিখোঁজ আছেন। এর বাইরে আমরা নিশ্চিত কিছু জানি না। তবে তাদের খোঁজ করা যত বাড়ছে আমরা অন্যান্য পরিস্থিতিও বিবেচনা করতে শুরু করছি। এ ব্যাপারে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিক্রিয়ার জন্য যোগাযোগ করা হয়েছিল, তবে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। যদি তাদের রাশিয়া ধরে নিয়ে যায় তাহলে তারাই যুক্তরাষ্ট্রের প্রথম নাগরিক হবেন যাদের গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর যুদ্ধবন্দী হিসেবে আটক করা হয়েছে। এদিকে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কির্বি বলেছেন, তাদের ধরে নিয়ে যাওয়ার খবর যদি সত্য হয় তবে তাদের ফেরাতে যা করা যায় সবই করবে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA-এর মহাপরিচালক রাফায়েল গ্রোসিকে সতর্ক করে দিয়েছে ইরান। ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালবান্দি বুধবার তেহরানে এক বক্তৃতায় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে অপেশাদার বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার জন্য আমি IAEA-এর মহাসচিব রাফায়েল গ্রোসিকে আন্তরিক পরামর্শ দিচ্ছি। কামালবন্দি আরও বলেন, যদি IAEA-এর দৃষ্টিতে কোনো কারিগরি সমস্যা থাকে তাহলে সংস্থাটির গঠন কাঠামোর আওতায় সুনির্দিষ্ট চ্যানেলে ইরানের সঙ্গে যোগাযোগ করতে হবে। কিন্তু এ ধরনের রাজনৈতিক রং লাগানো বক্তব্য দিয়ে গণমাধ্যমের খোরাক সৃষ্টি করা IAEA-এর মহাপরিচালকের কাজ নয়। গত ১২ জুন CNN-এ প্রচারিত এক সাক্ষাৎকারে গ্রোসি ইরানের বিরুদ্ধে হুমকিমূলক কথা বলেছেন বলে অভিযোগ তেহরানের। সম্প্রতি ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে রাফায়েল গ্রোসিকে দেওয়া এক প্রতিবেদনের সূত্র ধরে IAEA-এর নির্বাহী বোর্ড যুক্তরাষ্ট্রসহ ৪ পশ্চিমা দেশ ইরানের বিরুদ্ধে একটি প্রস্তাব পাশ করে। তেহরান বলেছে, IAEA-এর পরিদর্শকের সর্বোচ্চ সহযোগিতা করা সত্ত্বেও এবং গ্রোসির বারবার তেহরান সফর করা সত্ত্বেও শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে এই প্রস্তাব পাশ করা হয়েছে। প্রস্তাবটি পাশ হওয়ার পর ইরান IAEA-এর পরিদর্শকের সহযোগিতা করা কমিয়ে দিয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার তেল গ্যাস আমদানি সীমিত রাখার চেষ্টা করার মাধ্যমে পশ্চিমা দেশগুলো নিজেরাই নিজেদের মাথায় গুলি চালাচ্ছে, অথচ এই সময় চীন রাশিয়া থেকে জ্বালানি আমদানি বাড়িয়েছে। বুধবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে ভাষণে তিনি এসব কথা বলেন। মারিয়া বলেন, ইউক্রেন যুদ্ধ এবং দেশটিতে আক্রমণে শাস্তিস্বরূপ রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমাদের চেষ্টা কৃষিপণ্য, ভোজ্য তেল, সার এবং জ্বালানি মূল্যবৃদ্ধি করেছে, আর ইউরোপ রাশিয়ান তেল ও গ্যাসের উপর নির্ভরতা কমানোর প্রতিশ্রুতি দিয়েছে। মারিয়া জাখারোভা বলেন, যুক্তরাষ্ট্র এবং দেশটির ইউরোপীয় মিত্ররা মস্কোর সঙ্গে সম্পর্ক নষ্ট করেছে। চীনের সঙ্গে রাশিয়ার কৌশলগত অংশীদারিত্বের মধ্যেও বিরোধ তৈরি করার চেষ্টা করেছিলেন পশ্চিমারা। এ চেষ্টা প্রতিহত করা হয়েছে। তিনি আরও বলেন, জ্বালানি সরবরাহ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। চীন জানে তারা কি চায়, তারা নিজেরা নিজেদের পায়ে গুলি করছে না। অন্যদিকে পশ্চিমারা নিজেরাই নিজেদের মাথায় গুলি চালাচ্ছে। পশ্চিমারা আমাদের থেকে নিজেদের বিচ্ছিন্ন করে ফেলেছে। সৌদি আরবের পর রাশিয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ। এছাড়া বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস রপ্তানিকারকও মস্কো।